লাগাতার হুমকি শাসানি আর পরিকল্পনা চক্রান্ত করে অন্য দেশের ওপর হানতে চেয়েছিল আঘাত। এখন ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান, দেশের অভ্যন্তরেই জড়িয়ে পড়ছে সেনার সঙ্গে সংঘাত। 4টে চতুষ্কোণে সিএন নিউজরুমে আপনাদের স্বাগত, সঙ্গে আমি অভিক বসু। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মন্তব্য এর আগেও একের পর এক তাতে ক্রমশ স্পষ্ট হচ্ছিল, ক্রমশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের দূরত্ব। যে সেনাপ্রধান 5ই অগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর, আওয়ামী লীগের সরকারের পতন ঘটার পর এই অন্তর্বর্তী সরকার গঠনের সময় প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল সেনার সঙ্গে এক অদ্ভুত সুন্দর সামঞ্জস্য বজায় রেখে ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রশাসন চালাচ্ছে। সেখানে ক্রমশ পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে ইউনূসের, আর সেনার সঙ্গে ক্রমশ বাড়ছে সংঘাত। এখান থেকেই বোঝার চেষ্টা করবো আজ 2025 নতুন বছরের একেবারে প্রথম সপ্তাহের 6ষ্ঠ দিন 6ই জানুয়ারি, সেখানে দাঁড়িয়ে সেনার সঙ্গে, সেনা প্রধান এবং সেনাবাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধানের সংঘাত কতটা চরম আকার ধারণ করেছে। বাংলাদেশের যে কোনো পরিস্থিতি লাগাতার তুলে ধরছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়, রয়েছেন আজও নিউজ রুমে। 4টে চতুষ্কোণে বোঝার চেষ্টা করব বাংলাদেশের কোণে কোণে বিভিন্ন প্রান্তে একের পর এক সনাতনীদের আক্রমণ, মায়ানমার সীমান্তের পরিস্থিতি, ভারত বাংলাদেশ সীমানার অবস্থা, আর এখন অন্তর্বর্তী অবস্থা যেটা সেনার সঙ্গে ইউনূসের সংঘাত, সেটা কোন আকার ধারণ করেছে সত্যজিৎ? দেখো অভিক, তুমি মনে করতে পারবে যে আমরা দেখিয়েছিলাম এই নিউজ রুম থেকেই যে বাংলাদেশের ক্ষেত্রে সেনা অভ্যুত্থান হতে পারে, এবং ওয়াকারুজ্জামান যিনি ক্রমশ তিনি ইউনূসের থেকে দূরত্ব একটা মেনটেন করছিলেন, সেটাই একটা আলটিমেট জায়গায় হয়তো আসতে চলেছে। অভিক যে প্রশ্ন করছিল এবং যে তথ্য আমরা জানাবো তা কার্যত বিস্ফোরক, কারণ বাংলাদেশের ভেতরে অভ্যন্তরেই এখন গৃহদাহের পরিস্থিতি। কীরকম গৃহদাহ? সেই গৃহদাহ হলো যে মোহাম্মদ ইউনূস তিনি কোথাও একটা কমিটমেন্ট করেছিলেন প্রাথমিকভাবে, ক্ষমতা লিপ্সু ইউনূস, এবং তিনি বাঘের পিঠে চড়ে বসেছেন। সেই বাঘ এমন বাঘ যে বাঘ বসলেও পিঠে মুশকিল, একদম নেমে আসলেও তাকে বাঘ খেয়ে নেবে। ফলে যে ছবিটা আমাদের সামনে আসছে আমরা একে একে তুলে ধরবো যে মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে একটা ডেডলাইন পাওয়া যাচ্ছে, তা হলো 15 জানুয়ারি। 15 জানুয়ারি কারণটা হলো যে এই 15 জানুয়ারির মধ্যেই বাংলাদেশে যে কমিটমেন্ট করা হয়েছে নিষিদ্ধ গোষ্ঠীর কাছে, তা হলো যে এই 15 জানুয়ারির মধ্যেই বাংলাদেশের যে সংবিধান আছে তাকে বাতিলের পথে হাঁটতে হবে বর্তমান সরকারকে, এবং তার পাশাপাশি বাংলাদেশে খিলাফত অর্থাৎ ইসলামিক রিপাবলিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করতে হবে, ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে হবে। এটাই নির্দিষ্টভাবে তথ্য উঠে আসছে, এবং সেই জায়গা থেকেই বাংলাদেশের ক্ষেত্রে যে ছবিটা তৈরি হচ্ছে যে এটা মোহাম্মদ ইউনূস করার জায়গায় কি আদৌ আছেন, এবং তিনি আছেন কি না আছেন সেটা পরবর্তী ক্ষেত্রে আসছি। আপাতভাবে যে তথ্য আমরা দর্শকদের বলবো, এবং বাংলাদেশের যারা শুভবুদ্ধিপন্ন সম্পন্ন মানুষ তারাও এটা শুনে নিন ভালো করে, তাদের ক্ষেত্রেও সুবিধা হবে। যে তথ্য আমাদের কাছে আসছে, মোহাম্মদ ইউনূস তিনি যে গুম কমিশন রিসেন্টলি গঠিত হয়েছে, সেই গুম কমিশনের মাধ্যমে তিনি একে একে সেনার ভেতরে যে টেররিজম বিরোধী বা সন্ত্রাস বিরোধী যে অংশটা আছে তাকে তিনি কোতল করতে চাইছেন, এবং কোতল করতে চাইছেন বলেই আমাদের কাছে যে তথ্য এসে পৌঁছচ্ছে 13 জন সামরিক কর্তার নাম এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে, যাদেরকে টুডে অর টুমরো, আজ বা কাল, তাদেরকে কোনো না কোনোভাবে প্যাচে ফেলে তাদেরকে নির্দিষ্টভাবে ওয়ারেন্ট, এদের মধ্যে 3 জন ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, বাকিদের ওয়ারেন্ট ইস্যু করে এদেরকে আয়নাঘর বা যাবতীয় যে রকম পদ্ধতি আছে রাষ্ট্রীয় সন্ত্রাসের, সেই সন্ত্রাসের অন্তর্ভুক্ত করা হবে। নামগুলো আমরা বলছি একে একে, বুঝতে সুবিধা হবে। যে সমস্ত সামরিক কর্তাকে প্রত্যেকেই বাংলাদেশ আর্মির গোয়েন্দা শাখার প্রধান, তাদের নাম আমরা বলে দিচ্ছি এখন এই অনুষ্ঠান থেকে বলছি। লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন ডিজিএফআইয়ের অন্যতম প্রধান ছিলেন। মেজর জেনারেল সাইফুল আবেদিন, তিনিও ডিজিএফআইয়ের দায়িত্বে ছিলেন। মেজর জেনারেল সৈফুল আলম, মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস, মেজর জেনারেল হামিদুল হক, মেজর জেনারেল শেখ সারওয়ার হোসেন, ব্রিগেডিয়ার তাহিদ এবং ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মজহার সিদ্দিকী সহ 13 জনের নাম ইতিমধ্যে আমাদের কাছে এক্সক্লুসিভলি এসে পৌঁছচ্ছে, যাদেরকে মোহাম্মদ ইউনূস বাধ্যতামূলকভাবে জঙ্গি মাহফুজ আলম এবং বাদবাকি যে সমস্ত আনসারুল্লাহ বাংলা টিমের এবং জামাতের মাথারা আছেন তাদের নির্দেশে এদেরকে কোতল করা হবে বলেই আগাম তথ্য আসছে। জেলের ভেতরে বা বাইরে এই 13 জন সামরিক কর্তাকে প্রথম পর্যায়ে জেলবন্দি করা হবে, বিচারের নামে প্রহসন হবে, তাদেরকে হয়তো হত্যা করা হবে, এবং তারপর বাকি যে অংশটা আছে অর্থাৎ এই সেনাবাহিনীর ভেতরে যে অংশে
রয়েছে নির্দিষ্টভাবে সন্ত্রাস বিরোধী মুখ, তাদেরকে একে একে শেষ করা হবে। করার পর বাংলাদেশ জুড়ে সিরিয়ার কায়দায় ইসলামিক রেভলিউশন আর্মি অর্থাৎ আইআরএ ফর্ম করা হবে। অর্থাৎ অঙ্কটা হলো সেনাবাহিনীর মধ্যে কোনো জঙ্গি বিরোধী অংশ থাকবে না এবং ইসলামিক রেভলিউশন আর্মি তৈরি করে গোটা বাংলাদেশকে একটা জঙ্গি দেশে পরিণত করা হবে। যে কারণে এ বিষয়ে তাজুল ইসলাম, যিনি চিফ প্রসিকিউটর, আজকে বক্তব্য রেখেছেন বাংলাদেশে। তার আরেকটি পরিচয় আমরা উল্লেখ করে দিচ্ছি, তিনি হলেন জামাতে ইসলামের অত্যন্ত বড় নেতাও। জামাত নেতা তাকে নির্দেশ দিয়েছেন ইউনূস এই গোটা বিষয়টা করার জন্য। এবং এই গুম কমিশনের দায়িত্বে কে আছেন? এই গুম কমিশনের দায়িত্বে রয়েছেন, আমরা বলবো, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। স্ক্রিনে আমরা দেখাবো বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, তিনি গুম কমিশনের চেয়ারম্যান। তিনি এই নির্দিষ্টভাবে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের বিভিন্ন বিচার এখন এই মুহূর্তে করছেন এবং তার সঙ্গে জড়িয়ে রয়েছেন। এবং তার পাশাপাশি যে তথ্য জানানোর চেষ্টা করব, যেটা শুনলে হয়তো অনেকে অবাক হবেন, এই বিচারপতি মইনুল চৌধুরী বা গুম কমিশনের চেয়ারম্যান, তার আরও একটা পরিচয় আছে। তিনি হলেন নির্দিষ্টভাবে সৈয়দ জিয়াউর হক, যার 2021 সালেই মৃত্যুদণ্ডাদেশ দিয়ে দেওয়া হয় বাংলাদেশ কোর্টের তরফে ব্লগার অভিজিৎ চৌধুরী খুনের ঘটনায়। এই ব্লগার খুনের ঘটনায় জঙ্গি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিমের মাস্টার মাইন্ড জিয়াউর হক, তার মৃত্যুদণ্ড হয়। তাকে জেল থেকে বার করে নিয়ে এসছে এই মোহাম্মদ ইউনূস, এবং যার মাথার উপরে ইউনাইটেড স্টেটের তরফে, আমেরিকার তরফে 50 লক্ষ টাকা অর্থ তারা নির্দিষ্টভাবে ধার্য করে রেখেছে। সেই জিয়াউর হকের সঙ্গে এই মইনুল চৌধুরী বিচারপতি, তারা সম্পর্কে শ্বশুর এবং জামাই। ভাবতে অবাক লাগছে, এটাই সত্যি। এই জঙ্গি জেল থেকে ছাড়া পেয়েছে, তার সঙ্গে বিচারপতির সম্পর্ক, তারা জামাই এবং শ্বশুর। সেই ছবি আমরা পাশাপাশি দেখাবো। এবং এভাবেই গোটা বাংলাদেশ জুড়ে মোহাম্মদ ইউনূস যে মৌলবাদী তাসটা খেলছেন তা মারাত্মক আকারে গেছে। এবং অবিক যে ছবিটা উঠে আসছে, এই দুইজনের বক্তব্যটা খুব ইম্পর্টেন্ট, কারণ তাদের স্টেটমেন্ট তাদের, এবং একই সঙ্গে আমি জানতে চাইবো 15ই জানুয়ারি এই খিলাফত প্রতিষ্ঠা করার ডেডলাইন বেঁধে দেওয়া হচ্ছে, তার পেছনে আর বেশ কিছু প্রেক্ষাপট আছে, সেটা বোঝার চেষ্টা করবো। তার আগে এই মইনুল হক এবং আরও একজন জিয়াউল চৌধুরী হক কি বকছেন তারা দেখুন। একই সঙ্গে এই দুজনের যে স্টেটমেন্ট, বক্তব্যে সত্যিই আমার কাছে মনে হচ্ছে একটা বিষয়, যে ডোনাল্ড ট্রাম্প 20শে জানুয়ারি শপথ নেবেন। আগাম ইঙ্গিত, হুঁশিয়ারি শুধুমাত্র নির্বাচনের পরে জেতার পর নয়, তার আগে থেকেই, দীপাবলির সময় থেকেই দিয়েছেন বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, মায়ানমার বাংলাদেশ সীমান্তের ভয়ঙ্কর পরিস্থিতি এবং সেখানে আরাকান আর্মির যে আস্ফালন, যে ক্ষমতা কায়েম ক্রমশ বাড়ছে। অন্যদিকে পাকিস্তান তালিবানদের সঙ্গে যুদ্ধে বিধ্বস্ত পরিস্থিতি, ভারত নজরদারি ক্রমশ বাড়াচ্ছে এবং ভারত প্রথমে খানিকটা সহানুভূতি বা একই সঙ্গে সৌহার্দ্যের বার্তা দিলেও ভারত বুঝতে পারছে বাংলাদেশ শোধরাবার নয়। এমতো অবস্থায় ইউনূসকেই ডেডলাইন বেঁধে দেওয়া, এটা কি এক প্রকার শেষ সময়, যখন সময় ক্রমশ এগিয়ে আসছে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের, তখন যদি তারা এটা কায়েম না করতে পারে খিলাফত, আর সম্ভব নয় এই মনে করি? একদম সঠিক বিশ্লেষণ। এবং যে ছবিটা ক্রমশ পরিষ্কার হচ্ছে, যেটা অভিজ্ঞ বলছিলেন, যে নির্দিষ্টভাবে যে ছবি, ইউনূসের সামনে আর কোনো পথ খোলা নেই, কিন্তু তিনি এই মুহূর্তে ছেড়ে দেওয়া কেঁদেবাচির মতো অবস্থা ইউনূসের, তিনি পালাতে চাইছেন। কি বলছেন মোহাম্মদ ইউনূস? অর্থাৎ তিনি নিজেকে ব্যর্থ পর্যবেসিত বলেছেন ইতিমধ্যেই। কি বলছেন ইউনূস, কতটা ব্যর্থ তিনি, এবং ব্যর্থ হবেন জেনে শুনেও তিনি এই চেয়ারে কীভাবে বসলেন, তার সেই বক্তব্য আমরা দর্শকদের শোনানোর চেষ্টা করব। আমারও তো কোনো অভিজ্ঞতা নেই, কাজে ওদের দোষ দেবো কি করে? আমাকে যে দায়িত্ব দিয়ে, দেশ চালানোর দায়িত্ব দিয়ে, তার তো বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। আমি তো কারো কোনোদিন এ ধরনের কাজে ছিলাম না। আমি যদি পারি ওরাও পারবে, এটাই আমার ভরসা ছিল। আপনার তাদের পারফরমেন্স নিয়ে আপনার কেমন? আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স নিয়ে কি জিজ্ঞেস করবো? কিন্তু আপনারটা তো অন্যরা বলবে। আমি বলবো, আমি দেখছি তো। আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট? না, বলছি আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু নাই। যতটুকু সাধ্য মতো করি, যদি লেগে যেতে ভালো, না হলে আমাদের কপাল খারাপ। নির্দিষ্টভাবে যে ছবিটা অভিক চলে আসলো, যে এরমভাবে ইউনূস বলছেন যে তিনি ব্যর্থ হয়েছেন, তিনি অভিজ্ঞ নন, তিনি তার এক্সকিউজ দিচ্ছেন, কিন্তু কেন না, কিন্তু কেনর পাশাপাশি সত্যজিৎ, এই ইউনূস গত কয়েকদিন আগেই
সরাসরি বাংলাদেশের জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন যে যে সংস্কারের প্রয়োজন আছে তার প্রক্রিয়া শুরু হয়েছে, নির্বাচন করতে গেলে সময়সীমা 2025-26 কোন সময় হবে এত আগাম সেই ভবিষ্যতের কথা যিনি বলছেন, তিনি আজ মাত্র কয়েকদিনের মধ্যেই বলছেন আমার তো কোনো অভিজ্ঞতা নেই। অর্থাৎ এক প্রকার যেমন খেলায় হেরে গেলে হাত তুলে নেওয়া, যে আর আমরা কোনো সম্ভাবনা নেই যে তার, সেরকম একটা মানসিক অবস্থান ইউনূসের। এইটাই কয়েকদিনের ব্যবধানে কতটা চাপের মুখে পড়ে বলতে হচ্ছে তাকে। না, একদম গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ মোহাম্মদ ইউনূস তিনি গিরগিটি কিনা আমরা বলতে পারবো না, কারণ গিরগিটি মানে এর থেকে কম বেশি সময় নয় রং পরিবর্তনের ক্ষেত্রে যে ইউনূস লাফিয়ে লম্ফঝম্প করে প্রচণ্ড একটা চিৎকার হুঙ্কার দিয়েছিলেন। তিনি বলছেন তিনি অনভিজ্ঞ, তিনি কাজ জানেন না, তাকে ছেড়ে দেওয়া কেঁদে বাজে অবস্থা। এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতবর্ষে রয়েছেন জ্যাক সুলিভান, ইউএসএর অর্থাৎ আমেরিকার তিনি সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার NSA, এবং অজিত ডোভালের সঙ্গে বৈঠক হয়েছে। অনেকে মনে করছেন বা মনে করতে পারছেন যে ইউনূস মোটামুটিভাবে বাইডেন ঘনিষ্ঠ, বাইডেন তাকে এই পদে বসিয়েছিল বলেই বা বাইডেন প্রশাসন বসিয়েছিল বলেই একটা বড় অংশের মতামত। কিন্তু যে মুহূর্তে সৈয়দ জিয়াউর হক, যার বিরুদ্ধে আমেরিকা লক্ষ লক্ষ ডলার তারা পুরস্কার ধার্য করে রেখেছে, সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিকে জেল থেকে বাইরে এনে মোহাম্মদ ইউনূস, যেটা মার্কিন আইনে বলা হয় মার্কিন বিরোধিতা করেছেন, এই জাতীয়তাবাদের বিরুদ্ধে বাইডেনও যেতে চাইছেন না। তাই বাইডেন পরবর্তী তার অবসর জীবনটাকে ট্রাম্পের আমলে একটু হয়তো ভালো রাখতে চাইছেন, যে কারণে তিনি তার যে কাউন্টার পার্ট নির্দিষ্টভাবে জ্যাক সুলিভানকে পাঠিয়ে দিয়েছেন। এবং সুলিভানের সঙ্গে আমাদের NSA অজিত ডোভালের বৈঠক, সেই বৈঠকে যে বিষয়গুলো উঠে আসছে বলে আমরা জানতে পারছি যে অনেকগুলো পারিপার্শ্বিক বিষয় তো আমেরিকার সঙ্গে ভারতের আছে, তার মধ্যে প্রতিরক্ষার বিভিন্ন বিষয় আলোচিত হয়েছে, এবং তার পাশাপাশি যে বিষয়টা আলোচ্য সূচির মধ্যে সম্ভাবনা রয়েছে বা আলোচনার প্রেক্ষাপটে রয়েছে তা হলো যে 144 জন যে খতরনাক জঙ্গি, বিপজ্জনক জঙ্গি, তাদেরকে জেল থেকে ছাড়া হয়েছে, এবং নির্দিষ্টভাবে বাংলাদেশ জুড়ে মৌলবাদের যে হুঙ্কার, সেই বিষয়টা কিন্তু অভিক এই আলোচনার মধ্যে, অর্থাৎ মার্কিন NSAর সঙ্গে আমাদের NSA অজিত ডোভাল আলোচনা হয়েছে। এবং খুব তাৎপর্যপূর্ণ, একদিকে যেমন গত কয়েক মাসে লাগাতার জঙ্গি মুক্তি ঘটছে, যাতে ভারতের অনুপ্রবেশ থেকে শুরু করে ভারতে জঙ্গি নাশকতা, ইতিমধ্যেই সত্যজিৎ বিভিন্ন জেলা থেকে আনসারুল্লাহ বাংলার বহু সংগঠনের বহু সদস্য ধরা পড়ছে, আর সেনাদের প্রতি পাল্টা চাপ তৈরি করে তাদের গ্রেফতারির কৌশল, তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দেওয়ার কৌশল, অর্থাৎ একই সঙ্গে দুটো বিপরীতমুখী ছবি দেখা যাচ্ছে। এমতো অবস্থায় সত্যজিৎ আজ 4:44 করে আমাদের সঙ্গে আন্তর্জাতিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সুরক্ষা উপদেষ্টা আর্য ঘোষ সরাসরি রয়েছেন, চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় নিউজ রুম থেকে রয়েছেন। সত্যজিৎ, একদম আর্যদা, যে বিষয়ে আপনাকে যাবো আর্যব আপনার কাছে, তা হলো যে বাংলাদেশের যে রিসেন্ট ছবি, একদম হাতে গরম যে ছবি আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, একটা মানে খিলাফত, একটা ইসলামিক স্টেট তৈরির পথে তারা এগোচ্ছে, এবং নির্দিষ্টভাবে তাজুল ইসলাম, তিনি জামাতের সদস্য, তিনি নেমে পড়েছেন মার্কেটে, এবং এই যে নামটি আসছে মইনুল ইসলাম চৌধুরী, যিনি গুম কমিশনের চেয়ারম্যান বিচারপতি, তিনি আবার এই জঙ্গির শ্বশুরমশাই। তো এরকম একটা মানে পারিবারিক জঙ্গি প্রথার মধ্যে দাঁড়িয়ে ইউনূস গোটা সরকারটাকে পরিচালনা করছেন। তবে ইউনূস বুঝতে পারছেন তার আর বেশি দিন হয়তো নেই, তার প্রয়োজন হয়তো বাংলাদেশে ফুরিয়েছে, যে কারণে তিনি ব্যর্থ হয়েছেন একথা বলতে শুরু করেছেন বিভিন্ন তার ইন্টারভিউতে। এবং পাশাপাশি 13 জন যে আর্মি অফিসার তাদেরকে বেছে নেওয়া হয়েছে, তাদেরকে এবার হয়তো অর্থাৎ শাস্তির মুখে পড়তে হবে, এরকম একটা ছবি আমরা জানতে পারছি। আগাম ঠিক কতটা বিপজ্জনক এই বাংলাদেশ, এবং ঠিক কোন পথে ইউনূসের এই পলায়নটা হতে পারে বলে করছেন? দেখুন, এটা আমি আগেই আপনাদেরকে বলেছিলাম বিভিন্নভাবে যে এখানে খিলাফত, আমি এর আগে আপনার সঙ্গে যে কথাটা হয়েছিল তাতেও আমি বলেছিলাম যে আইসিসের এটাই হচ্ছে যে মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে আইসিসের মতন মুসলিম মানে ইসলামিস্ট সংগঠন, তাদের মুখ্য উদ্দেশ্যটাই হচ্ছে সেন্ট্রাল এশিয়া এবং মধ্য এশিয়াতে খিলাফতের আইন প্রতিষ্ঠা করা। তো প্রথম থেকেই একটা জিনিস রিকালেক্ট করবেন, এই মুজিব এই বাংলাদেশের আমরা যদি পিছিয়ে যাই স্বাধীনতার কালে, সেই সময় যে জঙ্গি গোষ্ঠী রাজাকাররা, এই যে মেজর ডালিম বলে যিনি নিজেকে পরিচয় দেন, তাকে আমি আজকে ওপেন টিভিতে আমি বলছি, আপনি যদি সাহস থাকে আপনি এই চ্যানেলে এসে আমাদের মুখোমুখি হন, বিশেষত আমার মুখোমুখি হন। আপনি হচ্ছেন একজন রাজাকার, আপনি ইয়াহিয়া খানের কৃতদাস, আপনি টিক্কা খানের কৃতদাস, আপনি রফিক, আপনার কোনো সম্মান নেই, আর আপনার ব্যক্তিগত জীবন আমি টেনে আনবো। এরপরে আপনি কি কারণে আপনার হাত কেঁপেছিল মুজিবকে মারতে গিয়ে, আপনার হাত কেঁপেছিল কিনা ঢাকার রাজপথে দাঁড়িয়ে বলবেন মুজিবকে মারার দিনকে, সেইটা তথ্য আমার কাছে আছে, এটা জেনে রাখবেন।
আর বাংলাদেশের যারা রাজাকার, যারা ইয়া খানের কৃতদাস, ওই শামসুল কে আছেন ওখানে, ওই ছাত্রনেতা, প্রত্যেকের কাছে আমার ওপেন চ্যালেঞ্জ রইল। আর দ্বিতীয়ত এইখানে ইউনূসের পালানোর যে রাস্তা, সেই রাস্তাটা হয়তো এই বাইডেনই করে দেবেন, যেহেতু তিনি ওনাকে এনেছেন, তাতে বাইডেনের কলঙ্ক কিছুতেই কমবে না। আর দ্বিতীয়ত যে জিনিসটা আজকে করে যাচ্ছেন, একটা প্রত্যেক মানুষের জীবদ্দশা আছে, তো আমাদেরকে বাংলাদেশের প্রতি অত্যন্ত কঠোর অ্যাটিটিউড দেখাতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষকে আমি বলছি না যারা শুভ সভ্যবুদ্ধি সম্পন্ন, কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান এটা জেনে রাখুন, এবং বাংলাদেশের সেনাবাহিনী এবং পাকিস্তানের ISI যারা শুনছেন এই প্রোগ্রাম, এইটা কিন্তু আমরা এতদিন আঙুলটা নামিয়ে রেখেছিলাম, এবারে এই আঙুলটা উঠে থাকবে, দেখে নিন আঙুলটা। আর এবং এই আঙুলে যতদিন আপনাদেরকে উঠতে বলবো আপনারা উঠবেন, বসতে বলবো বসবেন। বাংলাদেশকে আমরা কোনো দিন বিশ্বাস করব না। এই জঙ্গিবাদী গোষ্ঠীকে শেষ করে, নির্মূল করে তারপরেই ভারত ক্ষান্ত হবে, এটা মনে রাখবেন। আর্যবাবু, যে বিষয় আমি আসবো আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ, যে নির্দিষ্ট হবে যে ছবি, আর্যবাবু আপনার কাছে আসার চেষ্টা করব, কতগুলো তথ্য আপনাকে জানাবো। যে আজকে জ্যাক সুলিভান, মার্কিন NSA, তিনি রয়েছেন দিল্লিতে, তার সঙ্গে আলোচনা চলছে। অজিত ডোভাল আমাদের NSA, এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে বিদেশমন্ত্রী S জয়শঙ্কর, তিনি 7 দিন মতো আমেরিকায় ছিলেন। তার সঙ্গে ক্যাশ প্যাটেল থেকে তুলসী গাবার্ড, যারা পরবর্তী সময় মার্কিন ক্ষমতায় আসছেন, ট্রাম্প ক্যাবিনেটের সদস্য হয়ে, এই 7 জন ভারতীয় বংশোদ্ভূতের সঙ্গে নিবিড় আলোচনা হয়েছে। এবং ভারত এই অঞ্চলে একটা মানে এমন শক্তিতে পরিণত হচ্ছে কোনোভাবে ঠেকানোটা মুশকিল বলে একটা বড় অংশ মনে করছে। ফলে সামগ্রিকভাবে ভারতের উত্থান, সেই উত্থান থেকেই কি আজকে তড়িঘড়ি ভারতীয় মৎস্যজীবীদের আজকে ফেরত দিল বাংলাদেশ, এবং ইউনূসের গলায় যে সুর শুনতে পাচ্ছি যে ভুল হয়ে গেছে, আমাকে এবার দয়া করে ছেড়ে দিন, এরম তার প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। গোটা ছবিটা ঠিক কোন দিকে এগোচ্ছে? উনি একটা আদ্যপন্ত লোভী লোক। ওনার শান্তি পুরস্কারের তো কোনো মানেই নেই। প্রথম কথা, নোবেল কমিটিকে এটা বিবেচনা করা উচিত, বিবেচনার কোনো জায়গাই নেই। এটা ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া উচিত যে ওনার শান্তি পুরস্কারই ফিরিয়ে নেওয়া উচিত। যে পরিমাণ অত্যাচারে উনি ইন্ধন জুগিয়েছেন, এবং এই যে আপনার পাকিস্তানি ISI তার পেছনে যে মদতটা পেয়েছে, এটা কি এমনি পেয়েছে? এটা ইউনুস তাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছে, সেনাপ্রধান সম্পূর্ণ সহযোগিতা করেছে, এবং তাদের উদ্দেশ্যই ছিল 1971-এর আর একটা রিপিটিশন ঘটানো, যেটা তারা মেনে নিতে পারেনি। আজকে বাংলাদেশের সঙ্গে আপনার ইস্ট পাকিস্তানের সঙ্গে ওয়েস্ট পাকিস্তানের সম্পর্কটা কি ছিল? তারা ওয়েস্ট পাকিস্তান পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল বেনিফিটটা গ্রহণ করতো, তাদের রাজ ছিল সেখানে। যে বিষয়টা এখানে আসছে, সেই বিষয়টা হলো যে বাংলাদেশে একটা IRA অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি আর্মি সিরিয়ার মতো গঠন করতে চাইছে এই মাহফুজ আলমরা, এই জামাতরা, এবং নির্দিষ্টভাবে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যারা সেকুলার, যারা সন্ত্রাসবাদ বিরোধী মুখ বলেই পরিচিত হাসিনার সময়ের, তাদেরকে একে একে ফাঁসিতে ঝোলানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে, তাহলে গোটা বিষয়টা কি মৌলবাদের দিকেই এগোচ্ছে ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার, এবং সেটা পারবে না বলে কি ইউনূস পালাতে চাইছেন দেশ ছেড়ে 15ই জানুয়ারির আগে? এক্স্যাক্টলি তাই। মানে উনি নিজের হাতটা রক্ত মেখে ফেলেছেন, এবং আমি আর একটা আশঙ্কা করছি, এখানে চিন্ময় প্রভু যিনি আছেন, আমি আগের দিনও বলেছিলাম, তার কিন্তু একটা চরম পরিণতি হতে পারে সে এই 13 জনের সঙ্গে, এবং এই খিলাফত ব্যাপারটাই এর ওপরে হয়ে আছে। তো সেই জন্য ভারতকে এইখানে কিন্তু একটা দৃষ্টান্তমূলক এবং ডিসাইসিভ অ্যাকশন নিতে হবে। ঠিক, আমি একটা বিষয় বলি, ভারতকে অ্যাকশন নিতে হবে। অভিক, যেটা আর্যবাবু বলছিলেন যে বাংলাদেশে মোহাম্মদ ইউনূস বুঝতে পারছে যে তিনি যে বাঘের পেটে চড়েছেন তাতে অনিবার্য একটা চূড়ান্ত পরিণতিতে এগিয়ে যাচ্ছে। একেবারে সত্যি, এবং ক্রমশ যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রশাসন পরিচালনার ক্ষেত্রে হচ্ছে বেলাইন, তখন ইউনূসকেই বেঁধে দেওয়া হচ্ছে ডেডলাইন 15ই জানুয়ারি। সব মিলিয়ে নজর থাকবে। আমাদের সঙ্গে আর্য ঘোষ যেমন রয়েছেন, আর বিস্তারিত জানাচ্ছেন চিফ রিপোর্টার চৌধুরী মুখোপাধ্যায় রয়েছেন 4:40 খুব দ্রুত।
ফিরে এলাম 4টে চতুষ্কোণে। প্রথমে খানিকটা নিচেই নামিয়ে রেখে দিয়েছিল তাদের স্থান, কিন্তু ক্রমশ ভয় জর্জরিত হচ্ছে পাকিস্তান, আর ক্রমশ তাদের সামরিক শক্তি এবং আক্রমণে শান দিচ্ছে তালিবান। সব মিলিয়ে 4টে চতুষ্কোণে আমরা একদিকে যেমন বাংলাদেশে ইউনুসকে ডেডলাইন বেঁধে দেওয়া হচ্ছে, একই সঙ্গে পাক আফগান সীমান্তে যুদ্ধের পরিস্থিতি সেটা আরও কতটা এই পরিস্থিতিকে কোণঠাসা করছে বোঝার চেষ্টা করবো। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ, যাওয়ার আগে আমি একবার আপনাদের জানাই যে পাকিস্তান আফগানিস্তান সীমান্তের পরিপ্রেক্ষিতে আর অন্তর্বর্তী সরকারি ইউনুসকে ডেডলাইন বাঁধে দেওয়া, দুটো বিষয় এখন উঠে আসবে 4টে চতুষ্কোণে। জ্যাক অলিভ অয়েল বডি অয়েল, কবিতার মতো ত্বক জাগায় মনে নতুন সুর। শুধুই এখান থেকে দাঁড়িয়ে একেবারে ইউনুসকে 15ই জানুয়ারি, আজ আমরা 6ই জানুয়ারি দাঁড়িয়ে কথা বলছি, মাঝে আর মাত্র 9টা দিন। ইউনুস কি এরম বলতে পারবে যে আর নয় পারছি না চালাতে? তা ইউনুস তো বলতে পারবেন না, বলে দিয়েছেন। এবং তিনি সরাসরি ইন্টারভিউতে বলেছেন যে আমি তো অনভিজ্ঞ, আমাকে তো জোর করে বসানো হয়েছে। এই কথাটা তো মোহাম্মদ ইউনুস আপনি 5 মাস আগে বলেননি। আপনি তো একদম ফ্লাইট থেকে নেমে গট করে আপনি ক্ষমতার চেয়ারের দিকে এগিয়ে গেছিলেন। এখন আপনি বুঝতে পারছেন যে কত ধানে কত চাল, এবং সেই চালটা বুঝতে পেরে আপনি একদম বেচাল হয়ে যাচ্ছেন, এটা অনেকেই মনে করছেন। তার পাশাপাশি বাংলাদেশের যে পিতৃস্থানীয় পাকিস্তান, তাদের যে বেহাল ছবিটা আমরা তুলে ধরবো। আমাদের সঙ্গে আর্যদা রয়েছেন। সেই ছবিটা হলো যে শুরুর দিকে তালিবানকে একেবারে একটা নস্যাৎ, একটা খুবই ফ্লিমজি ভেবেছিল এই পাকিস্তানের সেনাকর্তারা, কিন্তু যে তথ্য আসছে যে তালিবান সমানে সমানে লড়াই করছে এবং তারা ওয়াখান সীমান্তে দাঁড়িয়ে রয়েছে। একই সঙ্গে তাদের বিস্তীর্ণ অংশে তারা তাদের যে অত্যাধুনিক অস্ত্র তা নিয়ে লড়াই করছে। পাকিস্তান সামরিক কর্তারা বুঝে উঠতে পারছেন না যে তালিবানের হাতে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বা এটিজিএম, এই এটিজিএম কারা যোগাচ্ছে আমরা জানি না। আমরা বলতে পারবো না যে বিপুল পরিমাণে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, যা দিয়ে মুহূর্তের মধ্যে যে কোনো আর্মার্ড ভেহিকেল বা এয়ারক্রাফটকে ধ্বংস করা যায়, যা দিয়ে কদিন আগে ইসলামাবাদ একদম রাতারাতি ধ্বংসলীলা চালিয়ে এসছে, যে আরপিজি রকেট লঞ্চার প্রচুর পরিমাণে, এবং আমি যে অত্যাধুনিক অস্ত্র তালিবানের হাতে মুহূর্তে পৌঁছে গেছে, পিকে মেশিন গান পৌঁছে গেছে, RPG-7 রকেট লঞ্চার তালিবানের হাতে রয়েছে, এবং M16A4 রাইফেলস, ইনসাস রাইফেলস, এটাও বিপুল পরিমাণে তালিবানের হাতে এসে গেছে। তার পাশাপাশি যে অত্যাধুনিক অস্ত্র অর্থাৎ এটিজিএম অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, তাও তালিবান ব্যবহার করছে এবং নির্দিষ্ট প্রশিক্ষণ নিয়ে তারা ব্যবহার করছে, যাতে পাকিস্তানের এক একটা আর্মার্ড ভেহিকেল, এক একটা এয়ারক্রাফটকে তারা নিকেশ করতে পারে। আমাদের জানা নেই যে কারা এই ধরনের বিপুল অস্ত্র তাদেরকে যোগাচ্ছে, তবে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে ইরানের গোয়েন্দা সংস্থা সাবাক এবং রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির সঙ্গে তালিবানের শীর্ষস্থানীয় যারা নেতৃত্ব তারা আলোচনা করেছেন, হয়তো বিভিন্ন অন্যান্য দেশের থেকেও তারা সাপোর্ট নেওয়া শুরু করবেন পাকিস্তানের সঙ্গে সম্মুখ সমরের আগে। আমাদের সঙ্গে আর্যবাবু আছেন। আর্যদা, যে বিষয়টা এগোচ্ছে যে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস কার্যত পালাতে পারলে প্রাণে বাঁচেন, পাকিস্তান দ্বিধাবিভক্ত হওয়ার সময়ের অপেক্ষা, এবং অন্যদিকে মানে তার সময় শেষ হওয়ার আগে জ্যাক সুলিভান, NSA, আমেরিকা, তিনি একেবারে তড়িঘড়ি ভারতে ছুটে এসছেন। তো গোটা খেলাটার সঙ্গে কোথাও একটা মেঘনাদের সম্পর্ক পাওয়া যাচ্ছে বলে কি আপনি মনে করেন? হ্যাঁ, ঠিক তাই। জ্যাক সুলিভান, সতীশবাবু আপনি জানবেন যে অত্যন্ত ধুরন্ধর একজন লোক। আমি আবার রিপিট করছি যে জ্যাক সুলিভান এবং ডিরেক্টর রেকে অলরেডি ফায়ার করে দিয়েছেন, মানে ডোনাল্ড ট্রাম্প। তো এরা দুজন একদম হাতে হাত মিলিয়ে কাজ করেছেন জো বাইডেনের সঙ্গে। কিন্তু পাকিস্তানকে আমাদের এবারে শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। পাকিস্তান যে জিনিসটা চেয়েছিল সেই জিনিসটা আজকে দ্বিগুণভাবে ফেরত দেওয়ার সময় এসে গেছে। তো সেইটা আমাদের করতে হবে। আর সেকেন্ড থিং হচ্ছে যে আপনার এইখানে তালিবানের হাতে অস্ত্র যেভাবেই যাই যাক, আর আমাদের নিশ্চয়ই এইটা আমাদের থাকবে লিবার্টি, যে আমরা যখন ইসলামাবাদের ঘাঁটিগুলো, আমেরিকান ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবো, তো তখন আমরা ব্রহ্মোস এয়ার টু এয়ার, আপনি জানেনই ব্রহ্মোস মাল্টি প্ল্যাটফর্ম সুপারসোনিক মিসাইল, তো সেইখানে আমরা এয়ার টু এয়ার, ল্যান্ড টু এয়ার, এয়ার টু ল্যান্ড আমরা আঘাত করতে পারবো। তো সেইখানে আপনার ওই ওয়াখান বর্ডারটা খুবই কাজে লাগবে। আর এনি কেস আমাদের ল্যান্ড থেকেও করতে পারবো। আর পাকিস্তান জানে তাদের কিচ্ছু করার নেই। আপনাকে আর একটা বিষয় একটু ছোট্ট ফেরত আসি। এই রাজাকার, এই বিশ্বাসঘাতক, আপনার ওই যার নিজেকে মেজর ডালিম বলে পরিচয় দেন, তিনি প্রথম আজকে ইলিয়াস খানের ইউটিউবে যে সাক্ষাৎকারটা দিয়েছেন 5 তারিখে জানুয়ারি মাসের এই বছরে, তো তাতে তিনি কি প্রথমেই অস্বীকার করে গেলেন ফরেন প্রেসকে। তিনি কি করেছেন? তিনি ছিলেন তো পাকিস্তানে তো ইয়াহিয়া খানের উনি কৃতদাস।
আর তিনি আজকে এটা এবং বলতে পারলেন না আরেকটা বিষয় আপনাকে যে বলি যে তখন সৈয়দ জিয়াউর হক যে বাংলাদেশ আর্মিতে 2011-তে জয়েন করেছিল এবং বাংলাদেশের যে আর্মি ট্রেনিং ইনস্টিটিউট সেখানে তিনি প্রশিক্ষিত এবং আর্মির সমস্ত ট্রেনিং নিয়ে সে আনসারুল্লাহ বাংলা টিম শুরু করেছিল। এই সৈয়দ জিয়াউর হকও পাকিস্তানে একটা সময় কাটায় এবং পরবর্তী সময় সে ব্লগার অভিজিৎ রায়কে খুন করে Exactly. জেলবন্দি হয়ে মৃত্যুদণ্ডাদেশ পায়। ফলে মৌলবাদী শক্তি এবং পাকিস্তান একসঙ্গে জড়িয়ে রয়েছে। হ্যাঁ প্লিজ বলুন। ঠিক তাই, এই হচ্ছে এটা ওদের চরিত্র। আপনি একটা জিনিস জানবেন সতীশ বাবু, এখানে যখন আমেরিকার ইন্টারভেনশন চায় ইয়াহিয়া খান এবং তখন কনসাল জেনারেল ছিলেন, তার নাম হচ্ছে জেনারেল আর্চার কেন্ট ব্লাড। তিনি হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টকে লিখেছিলেন, সতর্ক করেছিলেন যে আওয়ামী লীগের সঙ্গে লাগতে যাওয়া মানে আমাদের হার নিশ্চিত, এবং আওয়ামী লীগের মাস আপনার পপুলারিটি। আওয়ামী লীগ প্রথম এই যে এক্সপ্লয়েট করা হয় লেবার, যেটা আমি বলতে যাচ্ছিলাম, ওয়েস্ট পাকিস্তান থেকে এই ইস্ট পাকিস্তানের লেবার এবং আপনার মানে যাকে বলে হিউম্যান রিসোর্সকে সমস্ত শুষে নেওয়া হতো, এবং সেই জায়গা থেকে সেইটার ইন্ডিপেন্ডেন্স পাওয়ার জন্য এবং ওই অত্যাচারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তারা করে আপনার ইলেকশনে ম্যাসিভ ম্যান্ডেটে যেতে, এবং সেইখানে সেইটা আজ করেই আমেরিকা কিন্তু আইএসআইয়ের পরিকল্পনা এবং মোহাম্মদ ইউনুস তার বাস্তবায়নের চেষ্টা করেছেন, কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছেন যে জল মাথার উপর থেকে আরও প্রবাহিত হচ্ছে, যে কারণে আগে থেকে ব্যর্থতার ঢাক পেটোচ্ছেন ইউনুস। এবং জঙ্গি বিচারপতি এবং জঙ্গির মধ্যে যে আত্মীয়তার সম্পর্ক নিয়ে পারিবারিক মৌলবাদের পরিচালনা করতে চাইছেন অভিক, এভাবেই গোটা বাংলাদেশকে খিলাফত তৈরির বা প্রচেষ্টা করছেন খিলাফত প্রতিষ্ঠার, যা আদতে ব্যর্থ হবে বলে বড় অংশ মনে করছে। একেবারে সত্যজিৎ, এবং আজ অনেক ধন্যবাদ চিত্রনাট্য সত্যজিৎ মুখোপাধ্যায়কে। আজ 4টে চতুষ্কোণে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলাম, একই সঙ্গে ধন্যবাদ আর্য ঘোষকেও। কিন্তু মোদ্দা কথা, ডেডলাইন 15ই জানুয়ারি, ইউনুসের সঙ্গে সেনার সংঘাত, তার আরও কতটা হয় বাড়াবাড়ি, নজর রাখতে হবে আমাদের।